আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে এমএস ওয়ার্ডের বেসিক কিছু আলোচনা হবে। চলুন আমরা শুরু করা যাক। যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কাইন্ডলি মাইক্রোফোন অন করে কেউ কথা বলুন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার স্ক্রিন? ঠিক আছে। ওকে, এখনো অনেকে জয়েন করছেন। আমরা আর 2টা মিনিট অপেক্ষা করি। আরো কয়েকজন জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, যেহেতু আমাদের এটা একদম বেসিক একটা কোর্স, সো আমরা এখানে এরকম একটা পর্যায় থেকে শুরু করব। যারা কোনোদিন কম্পিউটার ধরেন নাই তাদেরকেও এখানে শিখতে কোনো কষ্ট হবে না, তারা স্মুথলি ব্যাপারগুলো শিখতে পারবেন।
তো আমরা প্রথমে এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করে এই থেকেই আমরা মূলত আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। একদম কিভাবে এমএস ওয়ার্ডটাকে ওপেন করতে হয়। আমাদের সাধারণত একটা স্ক্রিন এরকম অবস্থায় থাকে, এখানে ডেস্কটপে অনেক কিছু থাকবে না, এরকম একদম ফ্রি একটা অবস্থান থাকে। সো সেখানে আমরা কি করি, এরকম একটা স্টার্ট বাটন থাকে। উইন্ডোজ কিবোর্ডে এরকম একটা বাটন আছে, কিবোর্ডেও এরকম একটা বাটন আমরা সবসময় দেখতে পাবো, ওটাকে বলা হয় উইন্ডোজ বাটন। সেই উইন্ডোজ বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে উইন্ডোজ কিবোর্ডটাও যদি প্রেস করি তাহলে আমরা এরকম কিছু অপশন দেখতে পাবো, এটাকে বলা হয় স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাপগুলো দেখতে পাবো, এরকম এখানে অ্যাপ, অল অ্যাপে গেলে এখানে আমরা যতগুলো আমাদের কম্পিউটারে যতগুলো অ্যাপ দেওয়া আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে যদি আমরা ওয়ার্ড লিখি তাহলে আমার এখানে 13 ইনস্টল করে রেখেছি আমি, এই কারণে যাতে এটা থেকে আমি সবাইকে, যাদের আরো পুরনো ভার্সন আছে তাদেরকেও বোঝাতে পারি এবং যাদের একদম 20 পর্যন্ত আছে তাদেরকেও বোঝাতে পারি। তো এখানে বিভিন্ন ভার্সন থাকবে, সেটা সমস্যা না, কিন্তু আমাদের ফিচারগুলো একই হবে। আমি এখান থেকে এটাতে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ওপেন করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের এইখানে আমরা যদি ওপেন করি, দেখুন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন পাবো, এইটাতে ক্লিক করলেই আমাদের একটা নতুন মাইক্রোসফট ওয়ার্ডের একটা শিট ওপেন হবে। এইটা গেল একভাবে আমরা এমএস ওয়ার্ডের শিট ওপেন করতে পারি। আর দ্বিতীয় যেটা পারি সেটা হচ্ছে আমরা এখান যে কোনো জায়গায় মাউসের কার্সরটা আমরা মনিটরের যে কোনো জায়গায় রেখে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। মাউস থেকে রাইট বাটন ক্লিক করার পরে এরকম কিছু অপশন আসবে। তো এখানে নিউ অপশন আসবে, নিউ অপশন যখন আসবে এখান থেকে আপনি ডান দিকে দেখবেন প্রথমে আছে ফোল্ডার, তারপরে আছে শর্টকাট, তারপরে দেখুন একটু নিচের দিকে গেলে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি যদি ক্লিক করি, এখানে নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা নতুন ফোল্ডার, নতুন একটা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে। এটাকে ফোল্ডার বলে না, এটাকে ফাইল বলা হয়। নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সো এইখানে আমি যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে আমার সবগুলো লেখা মুছে যাবে এবং ওখানে আমি নিজের মতো করে একটা কিছু সেভ করে রাখতে পারি। নিজের মতো করে আমি এটাকে নাম রিনেম করে সেভ করে রাখতে পারি। এটা আমি একটা নির্দিষ্ট নামে এই ডকুমেন্টটাকে সেভ করে রাখলাম। সেভ করে রাখার পরে এটাতে আমি যদি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি তাহলে এখানে নতুন একটা শিট তৈরি হবে, নতুন একটা ডকুমেন্ট এখানে ওপেন হবে। এটা একভাবে গেল। এভাবে আমরা কি করতে পারি, তো আমরা যদি এখানে দ্বিতীয়বারে আমরা যে মাউসের রাইট বাটন ক্লিক করে যেটা দেখালাম সেটাতে আপনার যেটা হবে, আর নতুন করে সেভ করতে হবে না, ডেস্কটপে অটোমেটিক সেভ হয়ে থাকবে। আচ্ছা, এই গেল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা কিভাবে ওপেন করব এই বিষয়ের বেসিক আলোচনা। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা কিভাবে ওপেন করব এটাও আমরা এর মাঝে দেখিয়ে ফেলেছি। সো এটা আর মনে হয় আলোচনা করার দরকার নেই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা কিভাবে ওপেন করব, তখন আমরা যখন এইটা আমরা ওপেন করলাম, এটা তো আগে করেছি আমি, এটা বাদ দেই। এই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যখন ওপেন করলাম, এখানে আমরা পাশে অনেক কিছুই দেখতে পাচ্ছি। এখানে কি কি দেখা যাচ্ছে, আচ্ছা এইগুলোকে আপাতত আমি ডিলিট করে রাখি। দেখুন এখানে আমরা প্রথমে কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে পাচ্ছি ফাইল, তারপরে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং। আজকে আমরা প্রথমে দেখি ফাইল ট্যাবটা নিয়ে আলোচনা করি। দেখুন ফাইল অপশনে যখন আমরা যাব, এই ফাইলে যাওয়ার পরে দেখুন এখানে আমি যা যা করেছি, আজীবনে যা যা করেছি সব কিছু এখান থেকে রিসেন্ট ডকুমেন্টেড সেভ হয়ে আছে।
এই রিসেন্ট ডকুমেন্টে আমি গেলে এই যে পদত্যাগপত্র, তারিখ, যা যা করেছি সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। যারা কোনো কাজ করেন নাই তারা এখানে ক্লিয়ার পাবেন, এখানে কোনো কিছুই পাবেন না। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো কিছু অর্থাৎ পুরনো আগে যেগুলো আমরা কাজ করেছি সেগুলো যদি আমাদের ওপেন করতে হয় এখান থেকে যে কোনোটা আমি ওপেন করতে পারবো। সো এটা গেল ওপেন। এটা বাই ডিফল্ট আমি যখন ফাইলে ক্লিক করব তখন এই ওপেনটা ওপেন হয়ে থাকবে। এখানে দেখুন, এখানে প্রথমে আছে ইনফরমেশন, এই ইনফো দেওয়া আছে। এই ইনফো ট্যাবে, ইনফোতে যদি আমরা যাই তাহলে এখানে প্রথমে পাবো হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন অর্থাৎ এখানে প্রোটেক্ট ডকুমেন্ট। এইখানে আমরা যদি প্রোটেক্ট ডকুমেন্টে যাই, এখানে আমরা প্রত্যেক এক ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা রেস্ট্রিক্ট করে রাখতে পারি। পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, এটা থেকে আমরা রেস্ট্রিক্ট করে রাখতে পারি, কেউ এডিট করতে পারবে না, এরকম আমরা করে রাখতে পারি। তো এরপরে কি আছে দেখুন, এগুলো আমাদের অতটা কাজের জন্য গুরুত্বপূর্ণ নয়। এখানে আমরা প্রপার্টিজ প্যানেলটা পাবো। এই যে প্রপার্টিজ প্যানেলে দেখুন আমাদের এখানে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, ঠিক আছে, কতক্ষণ আগে এটাকে এডিট করা হয়েছিল, সব ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। তো কখন এটাকে ক্রিয়েট করা হয়েছে, টুডে 9:54 PM, এটাও এখানে ক্রিয়েটেড, এই টাইমটাও এখানে লেখা এসেছে। এইভাবে আমরা কি করতে পারি, এখান থেকে প্রপার্টিসের ডিটেলসটা আমরা দেখতে পারি যে এই ডকুমেন্টে কি কি আছে। এরপরে দেখুন আছে নিউ। এই নিউতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। এখান থেকে আমরা পারবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারবো, অথবা এখানে কিছু বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডের কিছু এখানে কিছু টেমপ্লেট এখানে দেয়া থাকে, এইগুলো থেকে আমরা যে কোনো একটাকে বের করে কাজ করতে পারি। এই ছিল আমাদের নিউ অপশনে যেগুলো থাকে, অর্থাৎ নতুন কিছু চলে আসবে এখানে, সেগুলো এখান থেকে আসে। এখানে আমি আবার এখান থেকে শর্ট বিজনেস যদি ক্লিক করি, এখানে বিজনেস টাইপের যা কিছু আছে সেগুলো চলে আসবে। এখানে আবার আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পরে বিজনেস না দিয়ে আমি যদি এখানে কার্ড সিলেক্ট করি তাহলে কার্ড টাইপের যা যা আছে এখানে চলে আসছে। দেখুন অসংখ্য জিনিসপত্র এখানে বাই ডিফল্ট সেভ করে রাখা আছে। তো আমি এখান থেকে কি করলাম, আবার হোমে যাই। হোম থেকে দেখুন এখানে আছে কার্ড, তো গেলাম, এই যে ফ্লায়ার আছে। ফ্লায়ার আমরা যেগুলো ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে কত কষ্ট করে তৈরি করি সেগুলো এখানে আমরা ইজিলি পেয়ে যাব। এইগুলো থেকে আমরা একটা কাস্টমাইজ করে নিয়ে এখান থেকে আমরা অ্যাড করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এগুলোর জন্য আমাদের আরেকটা ক্লাস আছে, হয়তোবা আজকেও দেখাতে পারি সময় থাকলে। তারপরে দেখুন আর কি আছে এখানে, লেটার আছে এখানে। এই যে আমাদের কিরকম কত ধরনের লেটার দরকার সবগুলো এখানে আছে। আবার হোমে গেলাম, হোম থেকে দেখুন এখানে এডুকেশন, এখানে শিক্ষা সংক্রান্ত যা কিছু চাই আমরা এখানে সব কিছুই এখানে দেওয়া আছে দেখুন। তারপরে আর কি আছে, এখানে আছে আপনার রেজুমে এন্ড কভার লেটার, অর্থাৎ সিভি এডিট যেটাকে বলি আমরা, যদি সিভি তৈরি করতে চাই এখানে নানান ধরনের সিভির ফরম্যাট আমরা পেয়ে যাব। এখান থেকে যে কোনো একটা, এই যে কভার লেটার আছে, কভার লেটার কিভাবে লিখতে হয় সেগুলো এখানে পেয়ে যাবেন। চাকরির দরখাস্ত করার জন্য কিভাবে সিভি ক্রিয়েট করতে, সিভি এখানে ক্রিয়েট করাই আছে, আপনি শুধু এডিট করে এখান থেকে বসিয়ে দিতে পারবেন। এরপরে আছে হলিডে। এই যে এখানে হলিডের বিভিন্ন আয়োজন, ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে আমরা এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। তো এই গেল টেমপ্লেট বিষয়ক আলোচনা। এরপরে দেখুন আমাদের নিউ এর পরে ফাইল থেকে আমি ইনফরমেশনটা আলোচনা করেছি, এরপরে নিউ আলোচনা করলাম। এরপরে দেখুন আছে ওপেন। এই ওপেনে গেলে আমরা কি পাবো, ওপেনে যদি আমরা ক্লিক করি, ওপেনে ক্লিক করলে আমরা এখানে রিসেন্ট ডকুমেন্টগুলো তো পাবো। তো রিসেন্ট ডকুমেন্টের পরে আমরা এখানে আরো কিছু ওপেন করতে পারবো। আচ্ছা, এখান থেকে দেখুন এই যে মাই কম্পিউটার আছে, এটাতে আমি যদি ক্লিক করি তাহলে আমার ডেস্কটপে যা আছে সবকিছু আমরা এখান থেকে বাই ডিফল্ট পাবো উপরের দিকে। তারপরে নিচে দেখুন আছে ব্রাউজ একটা অপশন পাবো,
এই ব্রাউজ নামের অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দিস পিসি থেকে এখানে আমি আমার সবগুলো ড্রাইভ এখান থেকে দেখা যাবে। যে কোনো ড্রাইভে আমি যদি কোনো ফাইল রাখি সেইটা আমরা এখান থেকে ওপেন করে নিতে পারবো। এই যে আমি মনে করেন এটাকে ওপেন করলাম, এখানে কিছুই লেখা ছিল না তাই কিছুই লেখা দেখাচ্ছে না। তো আমি এটা এইভাবে যে কোনো একটা ফাইল ওপেন করে নিতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের ওপেন মেনুর কাজ। ওপেন মেনু থেকে আমরা যে কোনো ফাইল ওপেন করতে পারি কম্পিউটারের যে কোনো জায়গা থেকে, তাই সেটা হোক ওয়ার্ড ফাইল, সেটা পিডিএফ ফাইল হোক, অথবা যে কোনো কিছুই হোক। ইমেজ ফাইল হলেও যদি সেটা ওয়ার্ডে কনভার্ট করার প্রয়োজন পড়ে, সম্ভব যদি হয় তাহলে সেটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। যেমন আমি একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই, দেখি আগে একটা পিডিএফ ফাইল নিয়ে আসি যে কোনো। আচ্ছা, ধরুন আমি এইটাকেই আমি পিডিএফ করা আপনাদেরকে এখনো শিখাইনি যেহেতু, পিডিএফ করাটা যখন শিখাবো তারপরে আমি পিডিএফ থেকে ওয়ার্ড করাও শিখিয়ে দেব। ঠিক আছে, সেটা পরে আলোচনা করব আমরা। এবারে দেখুন আছে সেভ অপশন। এই সেভ অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এইখানে সেভ অ্যাজটা অটোমেটিক চলে আসছে। এর কারণ কি? কারণ হলো আমার এটা অলরেডি সেভ করা আছে, সেজন্য আমাকে দ্বিতীয় আরেকটা অপশন দিচ্ছে। আপনি যদি অন্য কোনো জায়গায় এটাকে আবার সেভ করতে চান সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। সো আমার যেটা একবার সেভ করা আছে সেইটা আমি দ্বিতীয়বার সেভ করার প্রয়োজন নেই, অথবা এটাকে আমি শর্টকাটে কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করতে যাই, দেখুন এখানে আমি কোন জায়গায় সেভ করব সেই সেভ করার একটা অপশন চলে আসছে। আমি যে জায়গায় খুশি আমি এখান থেকে আমি সেভ করতে পারবো। সেভ করার শর্টকাট হলো কন্ট্রোল এস। ঠিক আছে, তো কন্ট্রোল এস আমি যদি ক্লিক করি আমার একটা অপশন দেখাবে। আমি ব্রাউজারে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করে আমি দিস পিসিতে আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে সি ড্রাইভটা ক্লিক করলাম, সি ড্রাইভে আমি এটা সেভ করে রাখলাম। এই যে এই নাম এরকম একটা অপশন যদি আসে তাহলে বুঝতে হবে কি আমাদের এটা এখানে সেভ করার অপশন নাই। কারণ কি? কারণ হচ্ছে যে এই ফাইলটা অলরেডি এরকম একটা ফাইল এখানে আছে। তো আমি যদি এখান থেকে যে এখানে চাই তাহলে কি করতে হবে, এটার নামটা একটু পরিবর্তন করে নিতে হবে, অথবা আমি এখানে এ লিখে সেভ করছি। এই যে, তাহলে সেভ হয়ে যাবে। নামটা পরিবর্তন করে যদি আমি নিয়ে নেই তাহলে এটা সেভ হয়ে যাবে। কারণ একই নামে একই জায়গায় দুইটা ফোল্ডার সেভ হবে না, দুইটা ফাইল সেভ করা সম্ভব নয়। আচ্ছা, এটা ছিল আমাদের কোন মেনু থেকে? ওপেন মেনু থেকে আমরা সেভ এবং সেভ অ্যাজ দুইটা শিখলাম। তারপরে দেখুন আছে প্রিন্ট। এই প্রিন্ট অপশন যদি আমরা ক্লিক করি তাহলে এই যেটা আমাদের আছে এটা তো কিছু লেখা নাই, আমি কিছু লেখা যে ফাইলটা আছে সেটা যদি ওপেন করে নেই, মনে করুন এটা থেকে আমি ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করলাম। সো এখানে প্রিন্টের একটা রিভিউ দেখাবে, এবং আমার যদি এখানে প্রিন্টার কানেক্ট করা থাকে তাহলে এটা থেকে আমি প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে। কয় কপি আমি প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমি এখানে লিখে দিতে পারবো, যে আমি 1000 কপি চাচ্ছি, অথবা আমি আরও যদি এখানে পরে কমাতে চাই বাড়াতে চাই সেগুলো আমি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, সো আমি এখন কোনো কপিই চাচ্ছি না। তারপরে দেখুন এখানে আমি যদি পেজ নাম্বার দিয়ে দিতে পারি, যদি আমার এখানে একাধিক পেজ থাকতো 10টা বা 5টা পেজ থাকতো তাহলে আমি এই অপশনগুলোকে কাজে লাগাতে পারতাম, যে আমার 5 নম্বর পেজ দরকার বা 10 নম্বর পেজ দরকার, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারতাম। এরপরে দেখুন পেজের ওরিয়েন্টেশন ঠিক করতে পারবো আমরা এখান থেকে, পেজটা কি লম্বালম্বি হবে নাকি আড়াআড়ি হবে, এইরকম একটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তারপর দেখুন পেজের যে সাইজ, এই নিচেরটা থেকে আমরা পেজের আকৃতি ঠিক করে দিতে পারি। এখানে লেটার আকৃতিটা বাই ডিফল্ট দেওয়া থাকে, আমরা যদি এটাকে ট্যাবলেট আকার দিতে চাই অথবা লিগ্যাল সাইজ স্টেটমেন্ট আমরা A4 দিয়ে যদি যে কোনো কিছু আমরা এখান থেকে সেট করে দিতে পারি, আমরা এটাকে A4 দেব। তারপরে দেখুন মার্জিন আমরা এখান থেকে সেট করে দিতে পারি। প্রিন্ট করার সময় আমরা কি করতে পারি, মার্জিনগুলো এখান থেকে ঠিক করে দিতে পারি। তো এইখানে যেগুলো দেয়া আছে তাও দিতে পারি, এবং আমরা কাস্টমাইজ মার্জিনে ক্লিক করে মার্জিনটাকে আমরা নিজেদের মতো করে সেট করে দিতে পারি।
তো পেজ সেটআপ নিয়ে আমাদের একটা ক্লাস আছে, সুতরাং আমরা এখানে এটার বিস্তারিত আলোচনা করছি না। এরপরে দেখুন পেজ পার ওয়ান পেজ পার শিট, এখানে কি আছে, একটা পেজের মধ্যে আপনার একটা শিটে একটাই পেজ থাকবে, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। একটা পেজ দিব নাকি দুইটা পেজ দিব, এখানে দেখুন এই একটা ভিউ দেখা যাচ্ছে বাম পাশে। দুইটা পেজ দিব নাকি একটার মধ্যে 4 পেজ দিব এক শিটের মধ্যে, নাকি 8 পেজ 6 পেজ, যত পেজ দরকার আমরা এখানে কাস্টমাইজ করে আরো বেশি করে দিতে পারি। হ্যাঁ, এক পেজের মধ্যে 16 পৃষ্ঠাও আমরা এখানে প্রবেশ করে রাখতে পারি, যাতে একটার মধ্যে অনেকগুলো পেজ আমরা প্রিন্ট করতে পারি। এবারে আছে দেখুন শেয়ার অপশন, এই শেয়ারে যখন আমরা যাব, এই শেয়ারে দেখুন সেভ টু ক্লাউড নামে একটা অপশন আছে। এই সেভ টু ক্লাউড, এটা হলো আমরা যদি অনলাইনের কোনো নেটওয়ার্কিং কোনো সিস্টেম স্টোরেজ ব্যবহার করি, নেটওয়ার্কিং স্টোরেজ কোনো ক্লাউড যদি পি ক্লাউড থাকে, এম ক্লাউড থাকে, এগুলো যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই, অথবা এখান থেকে আমরা ইমেইলে শেয়ার করতে পারি, অনলাইনে দিতে পারি। তারপরে দেখুন এখানে আছে এক্সপোর্ট, এই এক্সপোর্টে যখন ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার মানে হলো আমি এটাকে অন্য একটা ফাইলে কনভার্ট করতে চাই। আমার এটা মনে করুন এটা কি ফাইল আছে, ওয়ার্ড ফাইল আছে, আমি যদি সেটাকে পিডিএফ ফাইল অথবা এক্সপিএস ফাইলে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই এক্সপোর্ট ফাইলে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে কি করব, এক্সপোর্ট ক্লিক করার পরে এখানে ক্রিয়েট পিডিএফ, এইটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে পিডিএফ আকারে সেভ হচ্ছে। এই যে পিডিএফ এর অপশন চলে এসেছে এবং সাথে এসেছে এক্সপিএস ডকুমেন্ট। আমরা যদি পিডিএফ চাই তাহলে পিডিএফ এ সেভ করে নেব। এইটাকে আমরা কোথায় সেভ করব, এটা দিস পিসিতে গেলাম, দিস পিসি থেকে আমি এই ডাউনলোডে সেভ করে রাখলাম। মনে করেন এটা এমএস ওয়ার্ড ক্লাস নামে সেভ হচ্ছে, পাবলিশ ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কি হয়ে গেল, এটা এটা একটা একটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেল। তো এইবারে আমি কি করব, আমার এই যতগুলো ওয়ার্ড ফাইল আছে আমি কেটে দিলাম, নট আচ্ছা সেভ দিলাম, হ্যাঁ কেটে গেলাম, সমস্যা নেই। এই পিডিএফটাও কেটে দিলাম, এই যে একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে এটাও কেটে দিলাম, না থাক মিটিংটা আর না কাটি। তারপরে আমরা কি করলাম, আমরা দেখুন মনে করুন আমি কি করছি, আবার নতুন করে একটা ওয়ার্ড ফাইল আমরা ওপেন করলাম। এই যে নতুন করে একটা ওয়ার্ড ফাইল নিলাম। ওয়ার্ড ফাইলটা নেওয়ার পরে এখন আমরা এই জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে কি করব, এই যে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমরা চলে গেলাম আমাদের কম্পিউটারে। কম্পিউটার থেকে গেলাম হচ্ছে ব্রাউজে। এই ব্রাউজে ক্লিক করার পরে আমি ওই একটু আগে যে পিডিএফটা বানিয়ে যেখানে সেভ করেছিলাম সেখানে আমি চলে গেলাম। এই যে আমার এই ফাইলটা চলে এসেছে পিডিএফ, এই যে এমএস ওয়ার্ড ক্লাস পিডিএফ। এইটাকে আমি কি করলাম, আমি এখান থেকে ওপেন করে দিলাম। এখানে যদি আমি ওপেন করতে যাই, দেখুন একটা অপশন এসেছে, এখানে বলেছে যে যদি তুমি এখান থেকে এই পিডিএফটাকে ওয়ার্ডে ওপেন করতে চাও তাহলে কি হবে, তাহলে তোমার এটা ওয়ার্ড ফাইল হয়ে যাবে। আর ওয়ার্ড ফাইল হতে গেলে কি হবে, কিছু জিনিস চেঞ্জ হবে। এইটাতে তুমি সম্মত আছো কিনা, এটা এরকম কিছু একটা কি হবে, কিছু জিনিস পরিবর্তন হতে পারে। সো আমি কি করব, এখানে ওকে দিয়ে দিলাম। এই যে ওকে যখন দিলাম, দেখুন আমার সেই ফাইলটা যেটাকে আমি পিডিএফ এ সেভ করে রেখেছিলাম সেটা ওয়ার্ড ফাইল হয়ে গেল। এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে আমরা কনভার্ট করে নিয়ে নিতে পারি। তো এখানে সমস্যা হবে কোন কোন ক্ষেত্রে, যদি আপনার ফাইলটা বাংলাতে লেখা থাকে, অন্য কোনো ভাষায় লেখা থাকে, অথবা যদি আপনার ফাইলটা অনেকবার স্ক্যান করে নেওয়া হয়, ধরুন বিভিন্ন কম্পিউটার থেকে বিভিন্ন স্ক্যানার থেকে স্ক্যান করা হয়েছে কোনো একটা হার্ড কপি থেকে, অর্থাৎ কোনো একটা বই থেকে বা কোনো একটা খাতা থেকে আপনি কোনো একটা ওয়ার্ড যদি করেন, যদি ওটাকে ছবি তুলে বা স্ক্যান করে যদি বারবার ল্যাপটপে নেওয়া হয় বা ডেস্কটপে নেওয়া হয়, যদি সেখানের ফন্টগুলো আঁকাবাঁকা হয়ে যায়, ধরেন আমি এটা লিখেছি এটা একটা ছবির মতো বাঁকা তারা হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার এই ফরম্যাটগুলোতে সমস্যা সৃষ্টি হবে, সবগুলো লেখা ঠিক মতো আসবে না।
আর যদি ওয়ার্ড থেকে একটা পিডিএফ করে আবার ওই পিডিএফটাকে ওয়ার্ড করেন তাহলে এরকম স্মুথলি চলে আসবে। খুব সুন্দরভাবে এটাকে কনভার্ট করা সম্ভব। সমস্যা হবে যদি বাংলা, আরো একটা সমস্যা দেখা দেবে, সেটা হচ্ছে যদি আপনি এমন কোনো ফন্টে লেখেন, একটা কম্পিউটারে আপনি লিখলেন কালপুরুষে, কালপুরুষ একটা ফন্টের নাম, বাংলা ফন্ট, এই বাংলা ফন্টে লিখলেন, এখন আরেকটা পিসিতে গিয়ে ওই পিডিএফটাকে ওপেন করতে যাচ্ছেন, সেখানে আপনার কালপুরুষ ফন্ট নাই, সেই ক্ষেত্রে আপনার সমস্যা সৃষ্টি হবে, ওই ফন্টগুলো আঁকা বাঁকা আসবে, বাকিগুলো ঠিক থাকবে। এভাবে আমরা একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারি। সো দেখা যাক এরপরে কি আছে আমাদের। ফাইলে যাওয়ার পরে প্রিন্ট, শেয়ারে গেলাম, এক্সপোর্ট হলো। এরপরে আছে ক্লোজ। এই ক্লোজে যদি আমরা ক্লিক করি তাহলে জাস্ট আমার এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে, শেষ। ওই ফাইলটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, এখন আরেকটা যে ওপেন করা ছিল সেটা দেখা যাচ্ছে। সো এই একই কাজ এটাতে আমি যদি করি, এখানে আমি গেলাম, ফাইলে গিয়ে ক্লোজে ক্লিক করলাম, এখানে একটা সেভ করার অপশন, কি হলো, ফাইলে গিয়ে আমি যদি ক্লোজে ক্লিক করি তাহলে আমার এটা ক্লোজ হয়ে গেল, শেষ। ঠিক আছে, এই যে ফাইল ক্লোজ, এখানে আমার আর কোনো অপশন নাই। আমরা আবার ওপেন করলাম এখানে গিয়ে একটা ফাইল। তো আমরা কিভাবে ক্লোজ পর্যন্ত করতে হয়, এই ক্লোজ পর্যন্ত আমরা শিখে গেলাম। এরপরে ক্লোজের পরে আর কি আছে দেখি, ফাইল অপশনে যাওয়ার পরে ক্লোজের পরে আছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট অপশনটা আমরা তখন ইউজ করব যখন আমরা কোনো পেইড ভার্সনের মাইক্রোসফট ওয়ার্ডের কিনে, আমরা এমএস এর মাইক্রোসফটের অফিস থেকে কোনো কিছু কিনে যখন ব্যবহার করব, তখন আমরা এটা ব্যবহার করব। দেখুন এখানে কি কি আছে, অ্যাবাউট ওয়ার্ড, এগুলো আমি যদি কিনে ইউজ করি সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা কাজে দেবে। তো এখন আমার কোনো কাজ নেই যেহেতু এটাতে, এটা আমরা এখন না শিখলেও চলবে। এরপরে দেখুন, আহ, দুঃখিত, আমরা এখানে গিয়ে গেলাম অপশনে, এই দেখুন একদম লাস্টে একটা অপশনস নামে একটা বাটন এখানে আছে। অপশনসে আমরা যখন ক্লিক করব, অপশনসে ক্লিক করার পরে আমরা এখানে এরকম কিছু ব্যাপার পাবো। এখান থেকে পাবো, প্রথমে পাবো জেনারেল। এই জেনারেলের মধ্যে কি কি থাকবে, জেনারেলের মধ্যে থাকবে হচ্ছে শো মিনি টুলবার। আমরা এখানে মিনি টুলবার গুলো দেখাতে চাই কিনা, এখানে মূলত আমরা ইন্টারফেসটাকে কাস্টমাইজ করতে পারি এখান থেকে, যে আমরা উপরে কি কি দেখাবো। হ্যাঁ, এনাবেল লাইভ ভিউ পোর্ট, এগুলো আমাদের দেখাবে না। এগুলো আমরা যদি ক্লিক করি তাহলে, এগুলো যদি আমরা আনচেক করে রাখি তাহলে অনেক কিছু আমরা এই সামনে এখানে যা যা দেখতে পাচ্ছি অনেক কিছু এখান থেকে চলে যাবে। এরপর ডিসপ্লে আছে, এই ডিসপ্লে অপশনে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা বিভিন্নভাবে, মূলত এই অপশনটাই হচ্ছে সমস্যাগুলো সলভ করার অপশন। সমস্যাগুলো কিরকম হয়, যেমন ধরুন আমরা মাঝে মাঝে বাংলা লিখতে গেলে একটা লিখতে গেলে আরেকটা হয়ে যায়, তো সেগুলো আমরা কিভাবে করতে পারি, এখানে প্রুফিং এ ক্লিক করে যদি আমরা এখানে সবগুলো চেক মার্ক তুলে দেই, তাহলে আমাদের বাংলাটা বা যখন আমরা লিখতে যাব তখন স্পেস বার ক্লিক করলে অন্য একটা ফন্ট হয়ে যাবে না, যেটা আছে সেটাই থাকবে। তো এইটার মাধ্যমে আমরা এরকম করতে পারি। তারপরে দেখুন এখানে আছে সেভ, এই সেভ ক্লিক করলে আমরা একটা ডকুমেন্ট কিভাবে সেভ করব সেই অপশনগুলো আমরা এখানে দেখতে পাই। বাই ডিফল্ট আমরা কোথায় সেভ করতে চাই সেগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এই যে ডাউনলোডসে সেভ হবে, তো প্রথমে সেভে ক্লিক করলে প্রথমে আমাদের কিন্তু ডাউনলোডটা দেখা যাবে, যেহেতু এখানে ডাউনলোডটা ক্লিক করা আছে। আমরা যদি এখানে ব্রাউজ থেকে অন্য কোনো জায়গা দেখাই দেই তাহলে সেই জায়গায় গিয়ে সেভ হবে। তো এই ছিল আমাদের মূলত সেভের অপশন। এবার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা এখান থেকে ইংলিশটাকে চেঞ্জ করে অন্য কোনো ভাষা দিতে চাইলে সেগুলো দিতে পারি। বাই ডিফল্ট এখানে যে কোনো ভাষা আমরা দিতে পারবো, কিন্তু এখানে আরও বিভিন্ন অপশন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সেট করার অপশন এখানে আছে। এবার দেখি অ্যাডভান্স, এই অ্যাডভান্সে ক্লিক করলে এখানে দেখুন এখানে লেখা আছে এই যে আমরা কি কি করতে পারি, টাইপিং, রিপ্লেস সিলেকশন টেক্সট,
আরো কত কিছু এখানে আছে, এইগুলো আমাদের যেহেতু আলোচনার বিষয় না, তবুও আমরা জানার জন্য একবার শর্ট শর্টলি আমরা এখানে আলোচনা করে যাচ্ছি। আচ্ছা, এখানে আপনারা একটু দেখলে দেখতে পাবেন এখানে কাট কপি পেস্ট আমরা কিভাবে করব সেগুলোও এখানে আমরা ফিক্সড করে দিতে পারবো। আমরা যে কন্ট্রোল সি দিয়ে কাট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, সেইগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এবারে দেখুন আছে কাস্টমাইজ রিবন। সো এই কাস্টমাইজ রিবনে গিয়ে আমরা দেখুন আমাদের এখানে রিবন বারে যা কিছু আছে সেগুলো কিন্তু আমার এখানে শো করছে। আমি এখানে হোম মেনুতে হোমে গিয়ে আমরা এখানে ক্লিপবোর্ড ফন্ট এগুলো পাচ্ছি, তারপরে ইনসার্টে কি কি পাচ্ছি, এগুলো সব কিছু এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি ডিজাইনটা দেখাতে না চাই, আমি জাস্ট এখানে টিক মার্কটা যদি উঠাই দেই, তাহলে আমার এই হোম যেটাই আমি টিক চেক মার্কটা এরকম উঠাই যদি দেই, তাহলে ওইটা আর এখানে দেখা যাবে না। এখানে আমরা যে দেখতে পাচ্ছি এগুলো আমরা এখান থেকে যদি চেক মার্কগুলো উঠাই দিই, কিছুই দেখতে পাবো না। ঠিক আছে? সো মাঝে মাঝে যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে যে এইগুলো দেখা যাচ্ছে না, তখন আপনারা এই অপশনে এসে কাস্টমাইজ রিবনে গিয়ে এইগুলোকে আবার টিক চিহ্ন দিয়ে এটাকে আপনারা কি করতে পারেন, আপনারা এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের কাস্টমাইজ রিবনের কাজ। তারপরে দেখুন আছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে দেখুন সেভ আছে, রিডু আছে, আনডু আছে। আমরা যদি আরো কিছু এখান থেকে অ্যাড করতে চাই, এগুলো কোনগুলো, এই দেখুন উপরে কিন্তু লেখা আছে এই যে সেভ, রিডু, আনডু। হ্যাঁ, একদম উপরে বাম কর্নারে যে ওয়ার্ডের একটা আইকন আছে, তার পাশে যে তিনটা দেওয়া আছে, সেভ আছে, রিডু আছে, আনডু আছে। এই যে এখান থেকে আমরা যদি অ্যাডে ক্লিক করি, যে কোনো একটাকে যদি সিলেক্ট করি, করে অ্যাডে ক্লিক করি, তাহলে ওইখানে আরো কিছু চলে আসবে। এই যে অ্যাড যদি ক্লিক করে ওকে দেই, তাহলে এখানে আমার এটাও চলে আসবে। সো আমরা এটা করতে যাচ্ছি না এখন। এইরকম করে আমরা কি করতে পারি, আবার যদি রিমুভ করতে চাই, এই যে এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে আমরা আমাদের এখানে যে অপশনগুলো শো করে সেইগুলোকে কাস্টমাইজ করতে পারি। তারপরে অ্যাড ইনস যেটা আছে, এই অ্যাড ইনসটা এগুলো আমাদের এখনই তেমন একটা দরকার নেই। ট্রাস্ট সেন্টার এগুলো হচ্ছে, এই যে এগুলো হচ্ছে ভাইরাস প্রোটেকশনের ব্যাপার। আর এই ট্রাস্ট সেন্টারটা এটা হচ্ছে পেইড ভার্সন যারা ইউজ করে তারা এগুলো নিয়ে কাজ করবে। সো এটা আমাদের এখানে আমাদের যতটুকু প্রয়োজন ছিল, তাই ফাইল ট্যাবের মধ্যে ফাইলের মধ্যে যতগুলো প্রয়োজন ছিল সেগুলো আলোচনা মোটামুটি শেষের পর্যায়ে। তারপরেও যদি ওখান থেকে আর কেউ কোনো কিছু জানতে চান এক্সট্রা, আপনারা জেনে নিতে পারবেন। আমাকে নক করলে আমি আপনাকে সেই বিষয়ে বিস্তর ধারণা দিয়ে দেব। আচ্ছা, এবারে আসি আমরা এইখানে হোম মেনুতে কি কি অপশন আছে আমাদের হোমে। এখানে হোমে প্রথমে আছে পেস্ট। এই পেস্ট এটা আছে ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে। এখানে দেখুন আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা এই হোম হোম ট্যাবের মধ্যে কয়টা গ্রুপ আছে এখানে দেখুন। এই যে এখানে ক্লিপবোর্ড কথাটা আমরা লেখা দেখতে পাচ্ছি। এই ক্লিপবোর্ডের আন্ডারে কিন্তু ১ ২ ৩ ৪টা অপশন আছে। প্রথমে আছে পেস্ট, তারপরে আছে কাট, কপি এবং ফরম্যাট পেইন্টার। এই চারটা একসাথে হলো ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে। তো আমরা ক্লিপবোর্ড যে গ্রুপটা আছে এমএস ওয়ার্ডের, তার মধ্যে কয়টা অপশন দেখতে পাই? ৪টা। এরপরে আছে ফন্ট। এই আরেকটু বলি, এই ক্লিপবোর্ডের দেখুন ক্লিপবোর্ড যে লেখা আছে তার নিচে ডান কর্নারে আমরা যদি এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হলো এটাতে আমরা যদি ক্লিক করি, দেখুন আমরা ক্লিপবোর্ডের আরো বিভিন্ন অপশন দেখতে পাবো। এই যে এইখানে যে অপশনগুলো আছে, আমরা যদি একাধিক যদি আমরা কপি করে রাখি, তখন আমরা যতগুলো কপি করে রাখবো সবগুলো এখানে দেখা যাবে। যদি আমরা বারবার কপি করে রাখি, এখান থেকে ক্লিয়ার না করা পর্যন্ত এখানে থেকে যাবে। তারপরে আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা কিছু নিয়ে পেস্ট করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের এই যে বাটনটা দেখা যাচ্ছে ক্লিপবোর্ডের, এই বাটনটার কাজ। তো তারপরে কি আছে আমাদের এখানে ফন্ট গ্রুপ আছে। এই ফন্ট গ্রুপের মধ্যে যে যে অপশনগুলো এখানে অ্যাভেলেবেল আছে,
তার মধ্যে রয়েছে যা আছে তার পাশে দেখুন এখানে আমি যদি ক্লিক করি তাহলে আরো অনেকগুলো অপশন পাবো আমরা। এখান থেকে আরো কাস্টমাইজ করে আমরা আরো সুন্দরভাবে লেখাটা লিখতে পারবো। এরপরে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের পরে আছে স্টাইল। এই স্টাইলের অনেক বড় একটা জায়গা। স্টাইলে দেখুন অনেক বড় একটা জায়গা জুড়ে আছে স্টাইল। এরপরে আছে এডিটিং, অর্থাৎ আমরা হোম ট্যাবের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গ্রুপ আমরা এখানে পাচ্ছি। পাঁচটা গ্রুপ, কি কি গ্রুপ আছে? প্রথমে আছে ক্লিপবোর্ড গ্রুপ, তারপরে ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। এই পাঁচটা গ্রুপ আমরা পাচ্ছি এখানে। তো এই পাঁচটা গ্রুপের মধ্যে আজকে অল্প কয়েকটা গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব এখানে। দেখুন আমরা প্রথমে এই ক্লিপবোর্ড গ্রুপটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, ক্লিপবোর্ডের প্রথমে যে পেস্ট কথাটা আছে, এই পেস্টের কাজ যদি করতে হয় সেক্ষেত্রে আমাকে কিছু লিখতে হবে এখানে। ঠিক আছে, আমরা কিছু লেখা এখানে নিয়ে আসি। আমরা এখানে কিছু লেখা নিয়ে আসি, লেখাগুলো দেখি, একটু নিয়ে আসছি আমি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই এখন? মনে করুন আমার এখানে অনেকগুলো লেখা আছে। ঠিক আছে, ১, ২, ১০টা প্যারা আছে। এত এত লেখা আমি লিখে ফেলেছি ২-৩ সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তো এইটা আমরা কি করব এখন? এখান থেকে আমাদের মনে হলো যে এই যতটুকু লেখা আছে এই প্রথম প্যারাটা আমাদের আবারও দরকার। সেক্ষেত্রে আমরা কি করব? এটা যদি সিলেক্ট করা থাকে, আমাদের পেস্টের কাজ করতে হলে প্রথমে আমাদের কোনো কিছু কপি বা কাট করতে হবে। ঠিক আছে, পেস্টের কাজ করার জন্য প্রথমে কি করতে হবে? কোনো একটা কিছুকে কপি অথবা কাট করতে হবে। তার আগে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে কপি এবং কাট করা হয়। তো আমরা যদি কপি এবং কাট করতে চাই তাহলে প্রথমে আমাকে কিছু জায়গা সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করা যায়? সিলেক্ট করার জন্য আমরা সিলেক্টের ব্যাপারটা আরো ডিটেইলস শিখব। তার আগে আমরা একটা নিয়ম আপাতত শিখে নেই। সেটা হচ্ছে যে আমরা প্রথমে মাউসের যে লেফট বাটনটা, মাউসের কার্সরটা আমরা প্রথম একটা জায়গায় আনবো, যেখান থেকে কপি করতে চাই সেখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে এভাবে টেনে নিয়ে আসবো আমাদের যতটুকু দরকার। আমাদের ধরুন এইটুকু দরকার, এখানে এনে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখুন এখানে এই যে কপি অপশনটা এখন চালু হয়েছে, এতক্ষণ কিন্তু ছিল না। সিলেক্ট করার পরে কাট এবং কপি এই দুইটা অপশন চালু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এই পেস্ট যেরকম এখন আনভিজিবল দেওয়া আছে, অস্পষ্ট দেখা যাচ্ছে, কাট কপি দুইটাও কিন্তু এতক্ষণ অস্পষ্ট দেখা যাচ্ছিল। আমি যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে কি পাচ্ছি? এখানে কাট এবং কপি এই দুইটা এখানে আমি অ্যাভেলেবেল পাচ্ছি। তো আমি যদি এখানে কপি করি তাহলে লেখাগুলো এভাবে থেকে যাবে এবং এটার একটা কপি ক্লিপবোর্ডে জমা হয়ে আছে। সেটা আমি দেখব কিভাবে? আমি যদি এই যে এখানে ক্লিক করি, দেখুন এই যে আমি যতটুকু কপি করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা কপি করা তথ্যটা দেখতে পাই। আর যদি আমি কাট করি তাহলে এটাতে ক্লিক করব। উপরে যে কেচি আছে, একটা কেচির পাশে সিইউটি কাট লেখা আছে, এটাতে ক্লিক করলে ওটা কিন্তু কেটে গেছে। সো এটা যখন কেটে গেল তখন কিন্তু আবার এই দেখুন কাট এবং কপি এই দুইটা আনঅ্যাভেলেবল হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু আমার এই পেস্ট অপশনটা চালু আছে। সো পেস্টে আমি যদি ক্লিক করি, এই পেস্টে আমি যদি ক্লিক করি তাহলে এটা আবার এখানে চলে আসবে, যেটা কাট করেছিলাম সেটা চলে আসলো। তো আমরা যদি এখান থেকে এটাকে কপি করি, কপি করার পরে যদি আমরা এখানে পেস্ট করি তাহলে কি হবে? এই জায়গাটাতে আমি ওটা পেস্ট করতে চাই আবার। এই যে দেখুন লেখাটা কিন্তু আবার চলে আসছে। এখন কিন্তু এই লেখাটা এখানে দুইবার হয়ে গেছে। যাই হোক, আমি এখানে আবার একটা নতুন ডকুমেন্ট ওপেন করে দেখাই। আমি এখানে চাচ্ছি যতটুকু কপি করা আছে ততটুকু এখানে পেস্ট হবে।
এটার আমি যদি পেস্টে ক্লিক করি, দেখুন এখানে যতটুকু আমরা কপি করেছিলাম ততটুকু এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা দেখি যে এই কাট, কপি এবং পেস্ট এই তিনটাকে আমরা এখান থেকে ক্লিক না করে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি। শর্টকাটে আমি যদি কপি করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব। শর্টকাটে আমি যদি কাট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করব। শর্টকাটে আমি যদি পেস্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি, ভিডিওর ভি, হ্যাঁ, কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের এটা কি হবে, আবার এখানে পেস্ট হবে। সো আমি এখানে কি করলাম, এই যে আমরা কাট, কপি এবং পেস্টের কাজটা জানলাম, বাকি থাকলো শুধু ফরম্যাট পেইন্টারের কাজ। তো ফরম্যাট পেইন্টারের কাজ আমরা একটু ফন্টের কাজটা করার পরে শিখব। এখানে যে ফন্ট গ্রুপে যে কাজগুলো আছে এইগুলো যখন শেষ হবে তারপরে আমরা ফরম্যাট পেইন্টারের কাজগুলো শিখব। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু রিবন ট্যাবগুলো দেখলাম। এই যে উপরের ট্যাবগুলো এগুলোকে বলা হয় রিবন ট্যাব। ঠিক আছে? এখানে যে ইন ফাইল, তারপরে ইনসার্ট, ডিজাইন, এইগুলোকে বলা হয় রিবন ট্যাব। রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, প্রত্যেকটাকে আমি যখন ক্লিক করছি তখন কিন্তু এখানে ইন্টারফেসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা কি করতে পারি, এক একটা নতুন অপশনে আমরা যেতে পারি। আচ্ছা, আমরা গ্রুপগুলো দেখলাম। গ্রুপগুলো দেখার পরে আমরা দেখি, দেখুন ডায়ালগ বক্সের যে লাঞ্চারগুলো আছে, আমরা এই যে দেখুন আমরা এখানে ক্লিক করে যে অপশনগুলো পাচ্ছি এগুলোকে বলা হয় ডায়ালগ বক্স লাঞ্চার। এগুলোকে কি বলা হয়, এই যে ফন্টের এইটাতে আমি যদি ক্লিক করে একটা নতুন ডায়ালগ বক্স পাই, এই এক একটাতে, অর্থাৎ যেখানে এই যে পাশের নিচে এই যে অপশনটা আছে এটাকে বলা হয় ডায়ালগ বক্স লঞ্চার। এটাতে ক্লিক করলে আমি এই গ্রুপের মধ্যে আরো যে অপশনগুলো হাইড আছে সেই অপশনগুলো পেয়ে যাব। প্যারাগ্রাফ, এখানে যদি আমি ডায়ালগ বক্স লঞ্চারে ক্লিক করি তাহলে আমরা অপশনগুলো পাবো যেগুলো এখানে নাই। স্টাইলের এখানেও সেম একইভাবে আছে। ডায়ালগ বক্স লঞ্চারগুলো তাহলে কোথায় থাকে, থাকে হলো কোনো একটা গ্রুপের নাম যেখানে লেখা থাকে সেই গ্রুপের নামের ডান কর্নারে এই ডায়ালগ বক্স লঞ্চারগুলো থাকে। প্রত্যেকটা গ্রুপের মধ্যে এগুলো থাকে। ঠিক আছে? এখান থেকে আমরা এগুলো ক্লিক করতে পারো। শুধুমাত্র এডিটিংটার মধ্যে ডায়ালগ বক্স লঞ্চারটা আমরা খুঁজে পাবো না। ঠিক আছে? দেখুন একটু আগে আমি যে কাজটা করেছি সেটা হলো এই যে এডিটিং এর উপরে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এইটাকে যদি আমি ক্লিক করি, এখানে আমার মাউস কার্সরটা যখন এসেছে তখন লেখা আছে দেখুন কোলাপস দ্য রিবন। কোলাপস দ্য রিবন, কোলাপস দ্য রিবন, এটা আমি যদি ক্লিক করি তাহলে আমার এই রিবনগুলো সব কোলাপস হয়ে যাবে। রিবনগুলো এখন আর নাই। হ্যাঁ, তো এগুলো আমি এবার কিভাবে নিয়ে আসবো, এগুলো নিয়ে আসার জন্য আমি দুইটা কাজ করতে পারি। একটা হলো এই যে হোমে আবার যদি আমি ক্লিক করি তাহলে এইখানে অপশন আসবে, এই যে এইরকম এই অপশনটা এখন কি হয়ে গেছে, পিন দ্য রিবন, এরকম আমি ক্লিক করে এটা আবার নিয়ে আসতে পারি। অথবা আমি এখানে আবার গেলাম, সো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রো কি করি F1 ক্লিক করি তাহলেও আমার ওইটা চলে আসবে। কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল F1 ক্লিক করি তাহলে সেম কাজ হবে। ঠিক আছে? এভাবে আমাদের মাঝে মাঝে এই রিবনগুলো এখানে টাচ লেগে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এইভাবে কি করতে পারি, এইভাবে রিবন বারগুলো আবার নিয়ে আসব। এই গেল আমাদের ডায়ালগ বক্স লঞ্চারের যে আলোচনাগুলো। আচ্ছা, এরপরে দেখুন আমরা যে এটাকে সেভ এবং সেভ অ্যাজ তো আমরা শিখেছি, এটাও গেল। এরপরে পরবর্তী অপশন কি আছে, সিলেবাসটা দেখে নিই।
আচ্ছা, এবার দেখুন কি হেল্প নামে একটা অপশন আছে আমাদের। এই কি হেল্পটা যদি আমরা চাই সেক্ষেত্রে কি করতে হবে? ধরুন আমরা এখানে অল্টার ক্লিক করলাম এবং এন ক্লিক করলাম। হ্যাঁ, আমরা যদি অল্টার এবং এন ক্লিক করি তাহলে দেখুন আমরা হেল্প কিগুলো পেয়ে যাব। কিভাবে আমরা কি পেতে পারি? এই যে দেখুন, এইভাবে আমরা একটা হেল্প কি ওপেন করতে পারি, ঠিক আছে? সো এগুলো তেমন আলোচনার আমাদের বিষয় না, অর্থাৎ এগুলোকে আমরা শর্টকাটে কিভাবে আনতে পারি সেই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। আবার আমরা যদি যে কোনো জায়গাতে ক্লিক করি তখন এইগুলো চলে যাবে, ঠিক আছে? সো চলে যাওয়ার পরে এই ছিল আমাদের কি হেল্পের ব্যাপার। এখন দেখুন আমরা যদি আরেকটু বিস্তারিত এখানে দেখি, ফাইলে আমরা ফাইলটা দেখেছি, তারপরে হোম দেখেছি। হোমের পরে দেখুন হোমের এই অপশনটা আমরা দেখেছি। এবার আসি ফন্টের ব্যাপারটা। ফন্টের দেখুন এখানে কি কি অপশন আছে। প্রথমে আছে ফন্ট। এই যে এখানে আমরা লেখা দেখছি যে এখানে লেখা আছে ক্যালিব্রি বডি। এটা কিসের নাম? এটা একটা ফন্টের নাম। আমার এই প্রত্যেকটা লেখা ক্যালিব্রি বডি নামে একটা ফন্টের আওতায়, ফন্টে লেখাগুলো আছে। সো এইগুলোকে যদি আমি চেঞ্জ করতে চাই, মনে করুন আমি এখানে এরকম ভাবে টেনে অনেকখানি যতগুলো আমার দরকার ততক্ষণে আমি মাউস থেকে টেনে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা কি হলো? সিলেক্ট হওয়ার পরে আমরা কি করব? এখান থেকে আমি যদি এই যে ক্যালিব্রি বডি লেখার ডান পাশে যে ত্রিভুজ আকৃতিরটা আছে এটাকে বলা হয় ড্রপ ডাউন বাটন। এই ড্রপ ডাউন বাটনে আমি যদি ক্লিক করি তাহলে আমার কম্পিউটারের মধ্যে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সবগুলো ফন্ট এখান থেকে আমি দেখতে পাবো। এখানে নিকোশ আছে, টাইমস নিউ রোমান আছে, এখানে নিকোশ ব্যান, এখানে আরো অনেক বিভিন্ন ধরনের ফন্ট এখানে আমার আছে। সো সেখানে আমি যেটাতেই দেই না কেন এটা সেই ফন্টের আকার ধারণ করবে। এর পাশে আছে দেখুন, এর পাশে আছে এই আর্ট লেখা আছে, এটা এটা হচ্ছে ফন্টের সাইজ। এইটাকে আমি সিলেক্ট করে এখানে ব্যাক স্পেস দিয়ে এখানে আমি ক্লিক করে নিজের মতো করে লিখতে পারি। আমি যদি 100 সাইজ দিই দেখুন বিশাল বড় সাইজ হয়ে গেছে। আবার যদি আমি এখানে আমি যদি 5 বা 4 বা 2 এখানে 5 সাইজ দিই দেখুন এটা কত ছোট হয়ে গেছে। এইভাবে আমরা এখান থেকে ফন্টের সাইজগুলোকে ছোট বড় করতে পারি। আবার আরেকটা উপায় পারি, সেটা হলো এই যে পাশে দেখুন এখানে একটা বড় এ আছে আর একটা ছোট এ আছে। একই এ বাট সাইজে একটু বড় ছোট দেখা যাচ্ছে। একটা এই যে এই প্রথম যে এটা আছে এই এর উপরে আমি যদি ক্লিক করি, একবার মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে ফন্টের সাইজগুলো একটা সাইজ বড় হবে। এভাবে করে আমরা এক সাইজ এভাবে করে কি করতে পারি? বড় করতে পারি। ১ সাইজ বা ২ সাইজ কেন বড় হবে? ২ সাইজ বড় হওয়ার কারণ হলো দেখুন এখানে যেভাবে দেওয়া আছে, এখানে আমরা যদি এখানে ড্রপ ডাউন বক্সটাতে ক্লিক করি, এখানে দেখুন ২টা সিলেক্ট করেছি। ১২ র পরে ১৪, ১৬, ১৮, ২০ এখানে যেভাবে আছে আমি এখানে ক্লিক করলে ঠিক ওই একইভাবে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে এখানে একইভাবে কমবে। পাশেরটাতে দিলে একইভাবে আমার লেখার সাইজগুলো কমতে থাকবে। এবারে দেখুন এই পাশে আরেকটা বাটন আছে, ২টা এ লেখা, একটা বড় হাতের এ আর একটা স্মল লেটারের এ, ক্যাপিটাল এ আর একটা স্মল এ। এইটার ডান পাশে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি ড্রপ ডাউন বক্স, এই ড্রপ ডাউন বক্সে আমরা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবো। সেন্টেন্স কেস প্রথমে আছে। সেন্টেন্স কেস অর্থাৎ সাধারণভাবে নর্মালি যেভাবে সেন্টেন্স লেখা হয় আমার সেই ব্যাপারগুলো এখান থেকে আমরা পাবো। নর্মালি কিভাবে সেন্টেন্স লেখা হয় দেখুন, এটা লেখাই আছে যে একটা লাইনের প্রথম অক্ষরটা হবে বড় হাতের, বাকি সব শব্দের প্রথম অক্ষর ছোট হাতের হবে। বাকি সবগুলো ওই সেন্টেন্সে সব ছোট হাত হবে। সো এটাতে আচ্ছা, তার আগে আমি একটু ফন্টটাকে অন্য ফন্ট বানিয়ে নেই, কারণ আমি যে ফন্টে আছি এই ফন্টে সব বড় হাতেরই হবে। যাই হোক, এখান থেকে আমি যদি এই সেন্টেন্স কেসটা ক্লিক করি, সেন্টেন্স কেসটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেভ করা থাকে। তারপরে দেখুন এটা করাই আছে। এবারে আমি যদি অন্য কোনো ফন্ট চাই, অর্থাৎ আমার যতটুকু সিলেক্ট করা আছে এটুকু আমি চাচ্ছি যে লোয়ার কেস হবে, অর্থাৎ পুরাটা সব ছোট হাতের লেখা হবে। সেক্ষেত্রে আমি এটা যদি ক্লিক করি দেখুন আমার সবটুকু লেখা ছোট হাতের হয়ে গেছে। আবার আমরা এখানে আসলাম, আমরা যদি চাই যে না এইটুকু লেখা আমার প্রত্যেকটা লেটার বড় হাতের হবে,
আপার কেস হবে, সেক্ষেত্রে আমি এই আপার কেস ক্লিক করতে পারি। তো তখন কি হবে, এটা পুরাটা বড় হাতের অক্ষর হয়ে যাবে। এই আপার কেসে ক্লিক না করে আমি আরো একটা কাজ করতে পারি। আমি এইখানে আসা অবস্থায় আমি যদি এস ক্লিক করি তাহলে সব সেন্টেন্স কেস হবে, এল ক্লিক করলে সব লোয়ার কেস হবে, ইউ ক্লিক করলে সব আপার কেস হবে। এবারে আরেকটা অপশন আছে, দেখুন লেখা আছে যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ এটা কি বলছে যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটাকে আমি যদি ক্যাপিটাল করতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে যদি সিলেক্ট করি, দেখুন আমার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়ে গেছে। এভাবে আমরা ওয়ার্ডগুলোকে সাজাতে পারি। এই যে এখান থেকে এগুলো আমরা নিয়ে আবার ধরুন নিচে আরেকটা লাস্ট যে অপশন আছে, সেটা হলো যে আমার শুধু প্রথম লেটারটা ছোট হাত থাকবে, বাকি সব লেটারগুলো যদি বড় হাত রাখতে চাই তাহলে এটাকে ক্লিক করব। দেখুন আমার সিলেক্টেড জায়গাটাতে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার হয়ে গেছে ছোট হাতের এবং বাকি লেটারগুলো বড় হাতের হয়ে গেছে। প্রথম লেটারটা স্মল লেটার হয়েছে এবং বাকি লেটারগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এইভাবে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। আমরা চাচ্ছি যে সেন্টেন্স কেসে আবার চলে যেতে, আবার এটাকে আমরা যদি সেন্টেন্স কেসে ক্লিক করি তাহলে পুরোটা সেন্টেন্স আকৃতির হয়ে যাবে। এইগুলো গেল আমার উপরের ব্যাপারগুলো। এবারে আসুন এইখানে আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো আমরা এখানে তো কিছু করি নাই, তাই আর ফরম্যাটিং এটা হবে না। এটা আমরা আরেকটু পরে শিখছি। দেখি আমরা এই দিক থেকে আসি, তারপরে আমরা লাস্টে গিয়ে এটা শিখব। লাস্টে গিয়ে আমরা দুইটা শিখবো, একটা শিখবো আর এই ফরম্যাট পেইন্টার, দুইটা তাহলে বাকি থাকলো, ডিউ থাকলো, এই দুইটা। হ্যাঁ, তো এখন দেখুন আমরা দেখি এখানে আছে ব্লক। আমরা যদি এই লেখাটুকুকে অর্থাৎ কোনো একটা জায়গা ব্লক করতে চাই, বোল্ড করতে চাই, ব্লক না সরি বোল্ড, আমরা যদি বোল্ড করতে চাই তাহলে কি করতে পারি, আমাদের যতটুকু জায়গা বোল্ড করার দরকার, মনে করুন আমার এই জায়গাটুকু বোল্ড করতে হবে। ভিডিও প্রোভাইডস আ পাওয়ারফুল, এইটুকু আ পাওয়ারফুল ওয়ে, এইটুকু যদি আমার কপি করতে হয়, করতে বোল্ড করতে হয়, সেক্ষেত্রে আমরা নিচে যে বড় একটা বি লেখা আছে, এই বিতে আমরা যদি ক্লিক করি তাহলে এটা বোল্ড হবে। অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল বি যদি প্রেস করি তাহলে এটা বোল্ড হবে। বোল্ডের পাশেই দেখুন একটা আই লেখা আছে, আইটা লেখা আছে একটু ডান দিকে হেলানো। সো এই আইতে কি হয়, আইতে হয় ইটালিক, ইটালিকের বাংলা অর্থ হলো তির্যক বা হেলানো। তো আমরা যদি এই আইতে ক্লিক করি তাহলে কি হবে, দেখুন নিচেই লেখা আছে ইটালিসাইজ ইওর টেক্সট, অর্থাৎ এটা কি হবে, ইটালিসাইজ হবে, এরকম একটু বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এটাতে ক্লিক করলে কি হবে, লেখাগুলো বাঁকা হয়ে গেছে না, এরকম বাঁকা হবে। তো তারপরে দেখুন একটা অপশন আছে আন্ডারলাইনের অপশন, ইউ লেখা আছে। এর উপরে আমরা যদি মাউসের লেফট বাটনটাকে নিয়ে, এর উপরে মাউসের কার্সরটাকে যদি নিয়ে যাই তাহলে এখানে আন্ডারলাইনের একটা অপশন আছে, এখানে আছে আন্ডারলাইন অর্থাৎ ইউ, এটাতে যদি আমরা ক্লিক করি অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ ক্লিক করি তাহলে এটার নিচে একটা দাগ হয়ে এটা আন্ডারলাইন হয়ে যাবে। তো এখন আমরা চাচ্ছি যে এই আন্ডারলাইনটাকে আরো সুন্দর করতে, কাস্টমাইজ করতে যদি চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ইউ লেখা, ইউ লেখার ডান পাশে দেখুন একটা ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন যদি আমরা ক্লিক করি তাহলে অনেক ধরনের আন্ডারলাইন আমরা এখানে পেয়ে যাব। আমরা যদি ডাবল আন্ডারলাইন দিতে চাই তাহলে এটাতে দিব, এটাতে দিলে দেখুন এটা ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। এরপরে আমরা আসি, যদি আমরা এখানে একটু মোটা একটা আন্ডারলাইন যদি দিতে চাই তাহলে কি করব, তাহলে আমরা এখান থেকে এই যে এটা দিলে আন্ডারলাইনটা আরো মোটা হবে। এরপরে যদি আমরা এরকম চাই যে একটা ডট ডট চিহ্ন থাকবে এভাবে, আর তারপরে যদি এটা চাই যে ড্যাশ থাকবে বাট একটু স্পেস থাকবে, এই বিভিন্ন স্টাইল এখানে দেখুন আছে। আর আমরা যদি কোনোটা না চাই তাহলে আমরা এই নানে ক্লিক করলে কি হবে, নানে ক্লিক করলে আন্ডারলাইন গুলো মুছে যাবে। এই যে শেষ, আন্ডারলাইন শেষ।
তারপরে যদি আমরা আরো কাস্টমাইজ করতে চাই এটাকে, মনে করুন আমাদের আরো কালার অন্যরকম দরকার, এই যে মোর, আমরা এটাতে ক্লিক করে রাখলাম ধরুন। তারপরে এখানে আরো অন্যরকম যদি কালার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এইগুলোর কালার চেঞ্জ করে দিতে পারবো। লাল, নীল, হলুদ, যে কালারের আন্ডারলাইন আমার দরকার আমি এখান থেকে দিতে পারবো। মনে করুন এটা আমি ডার্ক রেড একটা আন্ডারলাইন দিলাম, আর এটাকে আরেকটু মোটা আন্ডারলাইন দিই, হ্যাঁ, এইরকম একটা আন্ডারলাইন দিলাম এবং সেটা ডার্ক রেড আকৃতির থাকলো। এখন আমি যদি চাই যে এটাকে, দেখুন এখানে আরেকটা অপশন আছে, এটাতে আমি যদি ক্লিক করি তাহলে লেখাটুকু কেটে যাবে। আমার যতটুকু লেখা দরকার, আমি যদি এই যে ইউটাকে আমরা কেটে দিতে চাই, সেক্ষেত্রে কি করব, এখানে ক্লিক করে আমরা এর মাঝখান থেকে একটা দাগ দিয়ে এটাকে কেটে দিতে পারবো। সো এই ছিল আমার এখানের এই আলোচনাগুলো। তারপরে দেখুন এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টটা কিভাবে করে, আমরা যদি কোনো একটা লেখার উপরে স্কোয়ার দিতে চাই অথবা কোনো সাংকেতিক চিহ্ন লিখতে চাই, সেক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। স্কোয়ার টাইপের কোনো পাওয়ার হিসেবে আমি যদি চাই কোনো লেখা, মনে করুন এখানে এখানে আর একটা লেখা আছে এইরকম, এ প্লাস বি প্লাস স্কোয়ার, আমরা এরকম লিখি না, আমরা সেক্ষেত্রে কি করব, এই টুটাকে আমরা সিলেক্ট করব। টুটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সুপার স্ক্রিপ্ট এটাতে যদি ক্লিক করি তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এরকম হয়ে যাবে। একইভাবে আমরা যদি পানির একটা সাংকেতিক চিহ্ন লিখতে চাই, এইচ টু ও এরকম যদি কিছু লিখতে চাই, তো তখন আমার কি করতে হবে, এই নিচের এইখানের টুটাকে কি করতে হবে, আমাকে নিচের দিকে বসাতে যদি চাই, যে আমরা এইটা যেরকম উপরে উঠিয়েছিলাম, এখানে ক্লিক করে আমরা উপরে উঠিয়েছিলাম, ঠিক একইভাবে এইটাকে আমরা ক্লিক করে নিচে নামাতে চাই। সো নিচে যদি নামাতে চাই তাহলে আমরা এটাতে ক্লিক করব, তাহলে এটা নিচে নেমে আসবে। এই ছিল আমাদের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যাপার। এবারে দেখুন এইখানে আছে যে এখানে আমরা কিছু টেক্সটের ইফেক্ট দিতে পারি, অর্থাৎ টেক্সটের বিভিন্ন চেঞ্জ আসবে, যে টেক্সটটা একটু অন্যরকম হবে, সেটা আমরা যদি এখান থেকে করতে চাই এটা দিতে পারি। এজন্য আমরা কি করব, এটার উপরে সরাসরি ক্লিক করলে অথবা এই যে ডান পাশে যে ড্রপ ডাউন বক্স আছে এখানে ক্লিক করলে এরকম বিভিন্ন ইফেক্টের স্যাম্পল আমরা এখানে দেখতে পাবো। মনে করুন আমরা এখান থেকে এই একটা, এই দেখুন এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করেন এইটাকে দিয়ে দিলাম, এই যেটা চেঞ্জ হয়ে গেছে, এটা একটা ভিন্ন স্টাইল এখন ধারণ করেছে। তারপরে এখানে আমরা আরো কি কি করতে পারি, এরপরে কি আছে, এরপরে আছে এটা হচ্ছে হাইলাইট অপশন। হ্যাঁ, আমরা এখানে গেলে টেক্সটগুলোকে হাইলাইট করতে পারি। আমাদের ধরুন এখান থেকে এই যে প্রুভ ইওর পয়েন্ট এইটুকু হাইলাইট করা দরকার, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্লিক করলে সরাসরি বাই ডিফল্ট যে হাইলাইটের অপশনটা দেওয়া আছে সেইটা হাইলাইট হবে। হাইলাইট হওয়ার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এইটুকু হাইলাইট হয়ে থাকে, এটা আর সিলেক্টেড থাকে না। ঠিক আছে, তো আমরা যদি আবার এই হাইলাইটকে আমরা যদি রিমুভ করতে চাই বা অন্য কালার দিতে চাই, তাহলে কি করব, ওই জায়গাটুকু আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এ বি এবং হাইলাইটের চিহ্ন দেওয়া আছে, এর ডান পাশের যে ড্রপ ডাউন বক্স আছে ওখানে ক্লিক করলে আমরা এখান থেকে অন্য কালার দিয়ে দিতে পারবো। এই ধরুন আমরা এই কালার দিয়ে দিলাম। তো আমরা চাচ্ছি, আমরা এখন দেখছি যে এটা কি হচ্ছে, এটা ওই কালার হয়ে আছে, কিন্তু আমরা চাচ্ছি হাইলাইটটা থাকবে না। সেক্ষেত্রে কি করব, এই এক জায়গায় ক্লিক করে নো কালার করে দেব। নো কালার করে দিলে এটা কালারটা উঠে গেল। এভাবে আমরা লেখাগুলোকে হাইলাইট করতে পারবো। তারপরে আবার দেখুন হোয়েন ইউ ক্লিক অনলাইন ভিডিও, এই লেখাটুকুকে আমার কি করা দরকার, লেখার কালারটা যদি কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে আমরা এইটাকে সিলেক্ট করবো। এখানে দেখুন টেক্সট কালার নামে, ফন্ট কালার নামে একটা অপশন আছে। এই ফন্ট কালারে যদি আমি ক্লিক করি তাহলে আমরা কি কি পাই, ফন্ট কালারে ক্লিক করলে আমরা এখানে ফন্টটা এইখানে যেটা বাই ডিফল্ট দেয়া থাকে সেটা হবে, কিন্তু আমরা যদি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, ক্লিক করলে এখানে অসংখ্য কালার আমরা পাবো। এই যে এখানে স্ট্যান্ডার্ড কালার আছে, লাল, নীল, সবুজ, এখানে অনেক কালার আছে। গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। গ্রেডিয়েন্ট কালারটা কি, এখানে কয়েকটা কালারের একটা মিক্স থাকবে, এখানে একটা সিকোয়েন্স অনুযায়ী কালারটা চলে আসছে।
মোর কালার যদি আমরা ক্লিক করি এখানে অসংখ্য কালার পাবো। তারপরে যদি আমরা আরো কালার চাই এখান থেকে আমরা একটা কালার নিজেরা তৈরি করে দিতে পারবো। মনে করুন আমি এখান থেকে এইরকম একটা কালার তৈরি করলাম। এখানে এখান থেকে আমি আরো যদি চেঞ্জ করি তাহলে এই জায়গাটাও চেঞ্জ হচ্ছে, জায়গার কালারগুলো চেঞ্জ হচ্ছে। আমি ওকে করে দিলাম, এখন এইরকম একটা কালার চলে এসেছে। তো এই কালারটা চলে আসলো এখানে। এবারে দেখুন আমি কি করব, আমি যাই না কিছু করেছি এখানে, এখানে তো এই কাজগুলো করেছি। আমি মনে হলো যে এইখানে আমরা যেভাবে স্টাইলটা করেছি এই স্টাইলগুলো আমার আরো কয়েকটা জায়গায় দরকার। আরো কয়েক জায়গায় যদি দরকার হয়, মনে করুন আমরা এই জায়গাটাতে করতে চাই একটু চেঞ্জ, এইটুকু করতে চাই, আরো বিভিন্ন জায়গায় আমার এইরকম সেম স্টাইল দরকার। এই সেম স্টাইলটা যদি দরকার পড়ে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে এই লেখাটা এই স্টাইলটার যে কোনো একটা জায়গায় আমরা মাউসের কার্সরটাকে রেখে দেব। কার্সরটা রেখে আমরা এটা সিলেক্ট করলেও পারি নাও করলে পারি, খুশি। হ্যাঁ, এটা সিলেক্ট করলেও হবে আর সিলেক্ট না করলেও হবে। আমরা এই ফন্টের যে কোনো একটা জায়গায় যদি কার্সরটা রাখার পরে এখান থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, যদি এখানে একবার ক্লিক করি তাহলে কি করতে পারবো আমরা, এই দেখুন আমাদের মাউসের কার্সরটার সাথে একটা ব্রাশ চিহ্ন চলে আসবে। এই ব্রাশ চিহ্নটা দিয়ে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে যতটুকু জায়গায় আমরা এরকম লেপে দিব ততটুকু জায়গা ওই রকম হয়ে যাবে। দেখুন এই জায়গাটাতে যেটা হচ্ছে, একবার এটা হওয়ার পরে কিন্তু আমার সেই ব্রাশটা চলে গেছে। তো আমরা যদি আরো কয়েক জায়গায় দিতে চাই তাহলে কি করব, এইখানে বা এইখানে যেখানে আমরা যে স্টাইলটা আছে সেই স্টাইলের মধ্যে আমি কার্সরটা রেখে ফরম্যাট পেইন্টারে গিয়ে দুইটা ক্লিক করব, লেফট বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন আমার এই যে ব্রাশটা এখন তৈরি হয়েছে এই ব্রাশটা কিন্তু যাবে না, আমি যতক্ষণ না একে না তাড়াবো ততক্ষণ এটা যাবে না। তো আমি কি করলাম, আমি এখান থেকে এতটুকু আমার কালার দরকার ততটুকু দিলাম, তারপর দেখেন আমার কিন্তু ব্রাশটা এখনো যায়নি। তো আমি যখন লেখার বাইরে চলে যাব তখন এটা চলে যাবে দেখাচ্ছে, কিন্তু আসলে এটা যায়নি। তো আমি লেখার ভিতরে আবার যখন আসবো তখন আবার আমার এটা দেখাবে। এই যে এটুকু কালার হলো, আমি আবার চাচ্ছি যে এই লাস্ট থেকে একটু কালার, এই একই স্টাইলটাকে আমরা ফরম্যাট করব, সেটা করছি। আবার এইটা করছি, পুরোটা হয়ে গেল। এখন আমার এটা তো যাচ্ছে না, না গেলে কি করব, তখন আমার যখন আর দরকার নাই এটা তখন আমি এটার উপর এসে আর একটা ক্লিক করে দেব। তো এই ফরম্যাট পেইন্টারে আবার যদি আমরা ক্লিক করি তখন কি হবে, আমার এটা চলে যাবে। এই গেল আমাদের ফরম্যাট পেইন্টার। এইখান থেকে মনে করেন আমরা এই যা যা করেছি এতক্ষণ এই পুরোটাকে আমরা একদম আগের মতো করে ফেলবো। সেখানে কি করব, আমরা এই টোটালটাকে আমরা সিলেক্ট করলাম, আর টোটালটা সিলেক্ট করার জন্য কিবোর্ডের শর্টকাট হলো কন্ট্রোল এ। কন্ট্রোল এ আমরা যদি ক্লিক করি কিবোর্ড থেকে তাহলে আমাদের পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে পুরো লেখার মধ্যে যা যা করেছি এতক্ষণ, স্টাইল ফিল আপ করে স্টাইল অ্যাপ্লাই করেছি, কালার অ্যাপ্লাই করেছি, কিছুই থাকবে না, সব চলে যাবে, শুধু টেক্সটগুলোই থাকবে। টেক্সটের উপরে যা ইফেক্ট দিয়েছি সেগুলো কিছু থাকবে না। সো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই যে এই যেটা ক্লিয়ার ফরম্যাটিং আছে এটাতে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন আমার সব কিছু চলে গেছে, আমার লেখাটা স্রেফ একটা লেখার মতোই হয়ে আছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আগামী ক্লাস হবে আগামীকালকে ঠিক একই টাইমে একই জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আজকের ক্লাস এখানেই শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।